বিসমিল্লাহির রহমানির রহিম। রাসেল টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকে আমরা অ্যাকাউন্টিং এর একটি ক্লাস করব। ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে জাবেদা। জাবেদা অবশ্যই একটি প্রশ্ন আমাদের অ্যাকাউন্টিং এ আসে। আমাদের অ্যাকাউন্টিং এর রচনামূলক দুটো প্রশ্নের মধ্যে সবথেকে কমন প্রশ্ন হচ্ছে একটি জাবেদা এবং একটি চূড়ান্ত হিসাব। আজকে এই জাবেদা এবং চূড়ান্ত হিসাবের মধ্যে আমরা জাবেদা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি জাবেদার সংজ্ঞাটাকে বলে দিই। জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই। কোনো লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথেই উক্ত লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করে যে বইতে ক্রমানুসারে লেখা হয় সেটি হচ্ছে জাবেদা। আশা করি তোমরা জাবেদা নিয়ে একটু ধারণা আছে এবং আমি কিভাবে জাবেদা নির্ণয় করতে হয় অর্থাৎ জাবেদার ডেবিট এবং ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয় সেটি আলোচনা করব। জাবেদা হতে হলে প্রথমেই একটি প্রশ্ন থাকবে। জাবেদা নির্ণয় করার জন্য প্রশ্ন একটি থাকবে এবং যে সাপেক্ষে আমরা প্রশ্নটি করব সেটি একটি ঘটনা হতে হবে। এবং সকল ঘটনাই কিন্তু আমাদের জাবেদার অন্তর্ভুক্ত হবে না। সেই সব ঘটনা হবে যেসব ঘটনা লেনদেনের অন্তর্ভুক্ত। এখন আমাদের এই যে লেনদেনটা হবে সেই লেনদেনটাকে আমরা দুটা ভাগে ভাগ করব। একটি হচ্ছে ডেবিট আর একটি হচ্ছে ক্রেডিট। ক্রেডিট সাধারণ ভাষায় বলতে গেলে ডেবিট হচ্ছে আমাদের কাছে যা আসে তা হচ্ছে ডেবিট এবং আমাদের কাছ থেকে যা চলে যায় সেটি হচ্ছে ক্রেডিট। ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করার জন্য আমরা দুইটি প্রশ্ন করব। ডেবিট নির্ণয় করার জন্য কি আসলো বা কেন গেল। যদি কোন একটি বাক্যকে আমরা একটি প্রশ্ন করি কি আসলো বা কেন গেল, এই প্রশ্নের উত্তর যদি আমরা পাই তাহলে সেটি ডেবিট এবং ক্রেডিট হলো কি গেল, কেন আসলো। এই দুটো প্রশ্নের উত্তরে আমরা ডেবিট ও ক্রেডিট খুব সহজভাবে নির্ণয় করতে পারি। এখন আমরা একটি একটি করে প্রশ্ন লিখব এবং সেটি ডেবিট ও ক্রেডিট অংশ নির্ণয় করব। আরেকটি জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ডেবিট ও ক্রেডিট শুধু নির্ণয় করলে হবে না, ডেবিট ক্রেডিটের কিন্তু ছক তৈরি করতে হবে। আমাদের ছকের মধ্যেও কিন্তু মার্ক আছে। সেই ছকটি 5 ঘর বিশিষ্ট হবে। প্রথমে আমরা এরকম একটি সারি তৈরি করে নেব। এই সারির প্রথমে থাকবে হচ্ছে তারিখ, তারপরে থাকবে হচ্ছে বিবরণ, তারপরে থাকবে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা। এই খতিয়ান পৃষ্ঠাটা যত ছোট করে আঁকানো যায় আর কি ততই ভালো। তারপরে হচ্ছে ডেবিট, তারপর হচ্ছে ক্রেডিট এবং এই বিবরণের ঘরটা সবসময় বড় রাখতে হবে, কারণ এই বিবরণের ঘরে আমরা কোনো কিছু ডেবিট হলো না ক্রেডিট হলো সেটি লিখবো, তাই এই ঘরটা একটু বেশি করে চওড়া করে আঁকাতে হবে। তাহলে এই ছক যদি কেউ না আঁকায় তাহলে সে কিন্তু একদমই মার্ক পাবে না। জাবেদা হওয়ার প্রধান শর্তই হচ্ছে জাবেদা একটি ছকে থাকতে হবে এবং নির্দিষ্ট তারিখের ক্রম অনুসারে কোনো একটি লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে ক্রমান্বয়ে তালিকাভুক্ত করা হয়। যদি আমাদের সংজ্ঞা অনুযায়ী জাবেদা নাই মেলে তাহলে আমাদের কেন মার্ক দিবে। তাহলে প্রথমে আমাদের তারিখ নির্ণয় করতে হবে। আমরা এখন যতগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করবো সেটি সব বিবরণের ঘরে লিখবো। এখন আমরা এই বিবরণের ঘরে যা যা লিখবো সেগুলো এক একটা করে প্রশ্নের মাধ্যমে দেখি। এই জিনিসটা রাখলাম, কিভাবে ডেবিট এবং ক্রেডিট এই প্রশ্নজোটের মাধ্যমে বের করব সেটি দেখানোর জন্য এটি রাখলাম। কিছু বাক্য আমাদের মুখস্থ রাখতে হবে, যেমন যদি আমাদের ডেবিট ক্রেডিটের মধ্যে কুরিন শব্দটি আসে, কুরিন সবসময় ডেবিট,
যদি অবচয় আসে, অবচয় সবসময় ডেবিট। ব্যাংকে টাকা বাড়লে ডেবিট, ব্যাংকে টাকা বাড়লে ডেবিট, ব্যাংকে টাকা কমলে ক্রেডিট। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন মনে করি ব্যাংকে হিসাব খোলা হলো, ব্যাংকে হিসাব খোলা হলো 5,000 টাকা। এটির আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রশ্ন করতে হবে কি আসলো। ব্যাংকে হিসাব খোলা হলো এত টাকা, কি আসলো? তাহলে যদি প্রশ্ন করি তাহলে কোনো উত্তর পাবো? কারণ ব্যাংকে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের কিছুই আসবে না। কেন গেল? কেন গেল? কারণ ব্যাংকে হিসাব খোলা হলো। তাহলে কেন গেল দিয়ে আমরা প্রশ্ন পেলাম যে ব্যাংকে হিসাব খোলা হলো, তাহলে এটি ডেবিট কি হবে? ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ডেবিট। কত টাকা? 5,000 টাকা। তাহলে আমরা ডেবিটটা নির্ণয় করতে পারলাম। এখন আমাদের ক্রেডিট অংশ নির্ণয় করতে হবে। তাহলে ক্রেডিট নির্ণয় করার জন্য আমাদের কি কি দ্বারা প্রশ্ন করতে হবে? কি গেল বা কেন আসলো। প্রথমে আমরা কি গেল দ্বারা প্রশ্ন করব। কি গেল? ব্যাংকে হিসাব খোলা হলো এত টাকা, কি গেল? অবশ্যই আমার কাছ থেকে টাকা চলে গেল। টাকাটা কি? নগদেই তো প্রদান করা হয়েছে। তাহলে নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। 5,000 টাকা। এবং আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, ডেবিট যা হবে ক্রেডিট তার সমান হবে। যদি ডেবিট এবং ক্রেডিট সমান না হয় তাহলে আমাদের ভুল হবে যাবে তা তৈরি করা। এখন এই ব্যাংক হিসাবটা আমরা খুব সহজে এইভাবে নির্ণয় করতে পারি। ব্যাংকে হিসাব খোলা হলো 5,000 টাকা। যদি আমরা ব্যাংকে হিসাব খুলি তাহলে ব্যাংকে টাকা বাড়বে না। ব্যাংকে হিসাব খোলা মানে আমরা ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলাম। তাহলে ব্যাংকে যদি আমরা টাকা জমা রাখি তাহলে ব্যাংকের টাকা কি হবে? বাড়বে। যদি ব্যাংকের টাকা বাড়ে তাহলে আমরা কি লিখলাম এখানে? ব্যাংকের টাকা বাড়লে ডেবিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট 5,000 টাকা। এবং যদি আমরা টাকাটা দেই তাহলে আমাদের কাছ থেকে টাকা কমে যাবে। তাহলে নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। এখন আরেকটি প্রশ্ন দেখা যায়, মাল ক্রয় করা হলো $2,000 টাকা। এটির আমরা এখন ডেবিট ও ক্রেডিট নির্ণয় করব। তাহলে ডেবিট নির্ণয় করার জন্য আমাদের কি দ্বারা প্রশ্ন করতে হবে? প্রথমে কি আসলো, তারপর কেন গেল। প্রথমে কি আসলো? মাল ক্রয় করা হলো। কি আসলো তারা যদি প্রশ্ন করি তাহলে আমাদের কাছে কি আসলো? মাল আসলো বা পণ্য আসলো। তাহলে ক্রয় হিসাব কি হবে? ডেবিট। তাহলে কি আসলো তারা যদি প্রশ্ন করি তাহলে উত্তর কি পেলাম? পণ্য আসলো। তাহলে ক্রয় হিসাব ডেবিট। কত টাকা? 2,000 টাকা। তাহলে আমাদের ডেবিট নির্ণয় করা শেষ। এখন আমরা ক্রেডিট নির্ণয় করার জন্য প্রথমে কি দ্বারা প্রশ্ন করব? কি গেল। তাহলে কি গেল দ্বারা যদি প্রশ্ন করি তাহলে আমরা যদি মাল ক্রয় করি অবশ্যই আমাদের টাকা দিতে হবে। তাহলে নগদান হিসাব, টাকাটা অবশ্যই নগদে পে করতে হবে। তাই নগদান হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট টাকা 2,000। এটি এখন যদি আমাদের বলে যে মাল বিক্রয় করা হলো, মাল
বিক্রয় করা হলো। তাহলে এটি আমরা নির্ণয় করার জন্য কি করব, প্রথমে ডেবিট অংশ নির্ণয় করব। সে অংশ নির্ণয় করার জন্য প্রথমে এই দ্বারা প্রশ্ন করব কি আসলো। তাহলে প্রশ্ন করি কি আসলো, যদি আমরা মাল বিক্রয় করি তাহলে আমি মনে করো মাল বিক্রয় করব, অবশ্যই মালটা কিনে নিবে, সে আমাকে দিবে, তাহলে আমার কি আসলো, টাকা। তাহলে টাকা, সেটা নগদ টাকা অবশ্যই আসবে, তাহলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট 2000 টাকা। তাহলে ডেবিট আমাদের নির্ণয় করা শেষ। এখন ক্রেডিট, কি গেল, মাল বিক্রয় যদি আমি করি আমার কাছ থেকে কি যাবে, অবশ্যই মাল যাবে বা পণ্য যাবে। তাহলে বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব ক্রেডিট, ক্রেডিট টাকা 2000। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি আমাদের বলে রহিমের নিকট কোন একটি নামে উল্লেখ থাকে, রহিমের নিকট পণ্য বিক্রয় 1000 টাকা। যদি কোনো নাম থাকে তাহলে আমাদের সেই হিসাবটি বাকিতে বিবেচনা করতে হবে। কোনো নাম আছে মানে এই হিসাবটা আমাদের বাকিতে বিবেচনা করতে হবে। তাহলে প্রথমে আমরা ডেবিট অংশ যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রশ্ন করতে হবে কি আসলো। রহিমের নিকট যদি আমরা পণ্য বিক্রয় করি তাহলে আমাদের নিকট কি আসবে, টাকা আসবে। কিন্তু যেহেতু এটা বাকিতে, তার মানে এই টাকাটা আমি পরে পাবো, যেই টাকাটি পরে পাবো সেটি হবে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ডেবিট। ডেবিট টাকা 1000। এখন আমরা যদি ক্রেডিট অংশ নির্ণয় করতে চাই প্রশ্ন করব কি দিয়ে, কি গেল। যদি আমরা পণ্য বিক্রয় করি আমাদের কাছ থেকে কি যাবে, পণ্য যাবে। তাহলে বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব হবে ক্রেডিট 1000 টাকা। একইভাবে যদি আমাদের প্রশ্ন করে রহিমের নিকট থেকে পণ্য ক্রয় 500 টাকা, তাহলে আমরা যদি ডেবিট ও ক্রেডিট নির্ণয় করি, যেহেতু নাম আছে তার মানে এই ক্রয়টা বাকিতে হবে। যদি বাকিতে হয় আমরা ডেবিট নির্ণয় করার জন্য প্রশ্ন করব কি, কি আসলো। যদি এই সেন্টেন্সটাকে আমরা কি আসলো দ্বারা প্রশ্ন করি তাহলে পণ্য যদি ক্রয় করি তাহলে আমাদের কাছে কি আসবে, টাকা। কিন্তু যেহেতু নাম উল্লেখ আছে তার মানে এটা বাকিতে হচ্ছে, তার মানে এখন টাকাটা পাচ্ছি না কিন্তু পরে পাবো। তাহলে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ডেবিট 500 টাকা। তাহলে কি আসলো, কি আসলো, তাহলে এটির ডেবিট নির্ণয় করার জন্য কি দ্বারা প্রশ্ন করব, কি আসলো। তাহলে যদি আমরা রহিমের নিকট থেকে পণ্য ক্রয় করি তাহলে আমাদের কাছে কি আসবে, পণ্য আসবে। তার মানে ক্রয় হিসাব ডেবিট কত টাকা, 500 টাকা। ডেবিট আমাদের নির্ণয় করা শেষ। এখন আমরা কি করব, ক্রেডিট। ক্রেডিট নির্ণয় করার জন্য কি প্রশ্ন করব, কি গেল। তাহলে আমরা যদি রহিমের নিকট থেকে পণ্য ক্রয় করি তাহলে আমাদের কাছ থেকে পণ্য আসবে এবং কি যাবে, টাকা যাবে। যেহেতু এটি হচ্ছে বাকিতে তাই আমরা লিখব প্রদেয় হিসাব,
প্রদেয় হিসাব ক্রেডিট 500 টাকা। এখন প্রদেয়টা কেন লিখলাম? আমরা একটু আগে বলে আসলাম যে যদি নাম উল্লেখ থাকে, কোনো নামে যদি পণ্য ক্রয় কিংবা বিক্রয় হয়, তাহলে সেটি আমরা কিসে বিবেচনা করব? বাকিতে বিবেচনা করব। তাহলে রহিমের নিকট থেকে আমি পণ্য ক্রয় করে নিয়ে আসলাম, তাহলে রহিম আমার কাছ থেকে 500 টাকা পাবে না? তাহলে রহিম যদি আমার কাছ থেকে পায়, তাহলে সেটি হবে প্রদেয় হিসাব, এবং আমি যদি রহিমের কাছ থেকে পেতাম তাহলে লিখতাম প্রাপ্য হিসাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি থাকে কুড়িন ধার্য করা হলো, কুড়িন ধার্য করা হলো 200 টাকা। তাহলে যদি কুড়িন হিসাব থাকে, তাহলে আমরা কুড়িন যদি হিসাব থাকে তাহলে সেটা কি লিখবো? ডেবিট। তাহলে লিখবো কুড়িন হিসাব ডেবিট। কত টাকা? 200 টাকা। এই কুড়িনটা আসলে কি? যদি কোনো দোকান থেকে বা কোনো সংস্থা থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে কেউ বাকিতে মাল ক্রয় করে এবং সেই টাকাটা যদি পরবর্তীতে পরিশোধ না করে, তাহলে সেই হিসাবটিকে কুড়িন হিসাব বলা হয়। এখন চিন্তা করো যে তোমার কাছ থেকে আমি 5 টাকা দিয়ে একটি কলম কিনে নিয়ে আসলাম, এবং কলমটা কিনে নিয়ে এসে আমি তোমাকে আর টাকাটা দিলাম না, তাহলে আমার এই হিসাবটা অবশ্যই তোমাকে জাবেদায় অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে তুমি জাবেদায় কি লিখবা? যে কুড়িন হিসাব। তাহলে কুড়িন হিসাব থাকলে সেটি ডেবিট হবে। এবং পরবর্তীতে আমি যদি তোমার কাছ থেকে 5 টাকা দিয়ে একটা কলম কিনে নিয়ে আসলাম, অবশ্যই পরবর্তীতে তুমি পাওয়ার সম্ভাবনা কিন্তু একটা আছে। আমি মনে করো তোমার কাছ থেকে কলমটা নিয়ে চলে গেছি কোনো এক জায়গায়, টাকাটা দেইনি, তুমি আমার অবশ্যই হিসাবভুক্ত করতে হবে, কারণ তোমাকে অবশ্যই হিসাব দেখাতে হবে যে কি হিসাব তুমি করলা। তাহলে কুড়িন হিসাব ডেবিট করলে এবং পরবর্তীতে তো আমার কাছ থেকে টাকাটা পাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাহলে তুমি আমার কাছ থেকে টাকাটা পাবে। তাহলে তারপরে লিখবো প্রাপ্য হিসাব ক্রেডিট 200 টাকা। যদি কুড়িন থাকে আমাদের এই জিনিসটিকে মাথায় রাখতে হবে, কুড়িন থাকলে সেটি ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন যদি বলে যে আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো 5000 টাকা। এর আমরা ডেবিট ও ক্রেডিট নির্ণয় করবো। এখন অবচয়টা কি? যদি আমরা তো কোনো একটি প্রতিষ্ঠানে বা কোনো কারখানায় অনেক যন্ত্রপাতি কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে টেবিল চেয়ার এসব ব্যবহার করি। যদি আমরা টেবিল চেয়ার ব্যবহার করি, মনে করো আমরা আসবাবপত্র নিয়ে আসলাম বা যন্ত্রপাতি নিয়ে আসলাম 1 লক্ষ টাকা দিয়ে, ওই যন্ত্রপাতি যখন আমরা 2 বছর ব্যবহার করব, ওটি কি নতুনের মতোই থাকবে? কখনোই না, অবশ্যই সেটির কিছু অংশ ক্ষয় হবে, তার মানে দামটা কমে যাবে, যেটি হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য নয়। অবশ্যই এখানেও লেনদেন সংঘটিত হচ্ছে যা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য নয়। মনে করো আমি এই কলমটা কিনে নিয়ে আসলাম, এই কলমটা যদি আমি 3-4 দিন ব্যবহার করি, তাহলে কি কলমটার মূল্য একই থাকবে? না, এই কলমটার মূল্য কিন্তু কমে যাবে। যেটি আমরা দেখতে পারি না, কিন্তু অবশ্যই এটার মূল্য কমে যাবে। যেই মূল্যটা কমে যাবে সেটি হচ্ছে অবচয়। তাহলে আমি কি লিখে দিয়েছি? অবচয় মানে ডেবিট। তাহলে আমরা লিখবো অবচয় হিসাব ডেবিট কত টাকা? 5000 টাকা। এবং অবচয় থাকলে ক্রেডিট হিসাব হবে অবচয় সঞ্চিতি হিসাব। অবচয় সঞ্চিতি হিসাব কি? ক্রেডিট 5000 টাকা।
এবং যদি বলে যে চুরি করা হলো, আমরা যখন একটি প্রতিষ্ঠানে লেনদেন সংঘটিত করি অবশ্যই সেখানে ক্যাশ বাক্স থাকে। ক্যাশ বাক্স থেকে তো অনেক সময় চুরি হতে পারে। যদি থাকে যে চুরি হলো 200 টাকা, যদি চুরি থাকে ক্যাশ বাক্স থেকে চুরি কিংবা যে কোনো ভাবে যদি চুরি হয়ে যায় টাকা, তাহলে লিখব বিবিধ ক্ষতি হিসাব, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট তাহলে যদি চুরি হয়ে যায়, এই চুরি টাকাটা আমাদের নগদ টাকা চলে গেল, নগদ টাকা যদি চলে যায় তাহলে নগদান হিসাব ক্রেডিট 200 টাকা। তাহলে চুরি থাকলে আমরা এটি করব। এখন যদি আমাদের বলে ব্যাংক চার্জ ধার্য করলো, ব্যাংক চার্জ ধার্য করলো 1000 টাকা, তখন আমরা এটি ডেবিট এবং ক্রেডিট কিভাবে নির্ণয় করব? ব্যাংক চার্জ মানে ব্যাংক আমার কাছে আমার উপর একটি চার্জ ধার্য করলো, মানে এই চার্জটা আমাকে ব্যাংকে দিতে হবে। যদি ব্যাংকে আমি টাকা দেই বা ব্যাংকে যদি টাকা আসে তাহলে অবশ্যই ব্যাংকে টাকা বাড়বে। তাহলে ব্যাংকে যদি টাকা বাড়ে তাহলে সেটি কি হবে? ডেবিট। তাহলে লিখবো ব্যাংক হিসাব ডেবিট কত টাকা? 1000 টাকা। এবং ব্যাংক চার্জ হিসাব ক্রেডিট 1000 টাকা। যদি ব্যাংক চার্জ হিসাব বলে তখন আমরা এর ডেবিট এবং ক্রেডিট এইভাবে নির্ণয় করব। এখন যদি বলে ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা, এটির আমরা ডেবিট এবং ক্রেডিট কিভাবে নির্ণয় করব? যদি ব্যাংক সুদ মঞ্জুর করলো কথাটি থাকে, অর্থাৎ সুদ মঞ্জুর থাকে, তখন ব্যাংক হিসাব হবে ডেবিট সুদ মঞ্জুর হিসাব ক্রেডিট 500 টাকা। এভাবে আমরা ডেবিট এবং ক্রেডিটের সবগুলোই নির্ণয় করব। এবং ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করার সময় প্রথমেই আমাদের একটি ছক অঙ্কন করে নিতে হবে, সেটি তো আমরা জানি। এই ছকের প্রথম ঘরটিতে একটু ব্যতিক্রমী ছকটির প্রথম ঘরটি একটু ব্যতিক্রমধর্মী। তাহলে ছকটা আমরা অঙ্কন করে নিই। ছকটা প্রথমে কি থাকে? তারিখ, তারপর বিবরণ হওয়াটা একটু বড় থাকে, এবং এই মাঝখানে খতিয়ান পৃষ্ঠা যত ছোট করে আঁকানো যায়। তারপরে ডেবিট, তারপরে ক্রেডিট। প্রথমেই কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো একটি উদ্যোক্তা বা কোনো একজন যা যা নিয়ে ব্যবসা শুরু করলো সবগুলোই হচ্ছে ডেবিট, এবং
মূলধন হিসাব ক্রেডিট লিখব। মনে করি ফয়সাল সাহেব, প্রশ্ন দেওয়া আছে, ফয়সাল সাহেব 5,000 টাকা নগদ, 2,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলো। যতগুলো আমাদের জাবেদা আছে সবগুলো জাবেদায় প্রথমে এইরকম একটি লাইন থাকবে যে ফয়সাল সাহেব জানুয়ারি মাসের 1 তারিখে এত টাকা নগদ, এত টাকা পণ্যদ্রব্য এবং এত টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো। যদি এইরকম থাকে তখন আমরা কি লিখবো? প্রথমে এই তারিখের ঘরে 2022, 23, 24, 25 যেটাই থাকুক না কেন আমরা সেটাই বসাবো। 2022 সাল জানুয়ারি 1। এই জিনিসটি আমাদের অবশ্যই লিখতে হবে। এখানে যদি আমরা ভুল করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের জাবেদা পুরোটাই ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে জানুয়ারি মাসের 1 তারিখে এই জিনিসগুলো নিয়ে সে তার ব্যবসা শুরু করেছে। আবার এখান থেকে আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করার জন্য সে যা যা নিয়ে ব্যবসা শুরু করেছে সবগুলোই ডেবিট। তাহলে এত টাকা নগদ, তাহলে নগদান হিসাব ডেবিট। তাহলে ডেবিট হলে আমরা ডেবিটের ঘরে কত টাকা লিখবো? 5,000 টাকা নগদ, তাহলে ডেবিটের ঘরে 5,000। এত টাকার পণ্যদ্রব্য হিসাব এটিও ডেবিট। একটু আগে বললাম যে কোনো একজন ব্যক্তি যা যা নিয়ে ব্যবসা শুরু করবে সবগুলোই কি হবে? ডেবিট। এবং অবশ্যই আমাদের ক্রেডিট নির্ণয় করতে হবে। ক্রেডিট নির্ণয় করার জন্য আমাদের মূলধন হিসাব ক্রেডিট লিখতে হবে। পণ্যদ্রব্য কত টাকা দিয়ে ব্যবসা শুরু করলো? 2,000 টাকা, তাহলে এটি কি হবে? ডেবিটের ঘরে। এবং মূলধন হিসাব ক্রেডিট। ফয়সাল সাহেব যদি এত টাকা নগদ এবং এত টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করে তাহলে মূলধনটা তার থেকে কি বের হয়ে যাবে না? তার মূলধনটা তো নিয়ে ব্যবসাটা শুরু করতে হবে। তাহলে যদি মূলধন নিয়ে ব্যবসা শুরু করে তাহলে মূলধন হিসাবে তার এত টাকা এবং এত টাকা তো হাত থেকে চলে যাবে। তাহলে সেটা যেটা চলে যাবে সেটি ক্রেডিট। তাহলে ক্রেডিট 5,000 টাকা এবং 2,000 টাকা তার কাছ থেকে চলে গেল। তাহলে ক্রেডিট হিসাব 5 আর 2 7,000 টাকা। তাহলে প্রথমে এইভাবে শুরু করে আমি যতগুলো দেখে দিলাম এইরকম অনেক কোয়ালিটির জাবেদা অন্তর্ভুক্ত করতে পারে। এক ক্লাসে সবগুলোই দেখানো সম্ভব নয়, তবুও আমি অনেকগুলো দেখানোর চেষ্টা করেছি এবং তোমরা বাসায় বা মেসে চেষ্টা করবা। যদি কোনো একটি জাবেদা তোমাদের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে বা আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদের পরবর্তীতে সেগুলো শিখিয়ে দেব। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।